ওশনোর নিবেদনে আপনারা শুনছেন বিখ্যাত কিছু অলৌকিক এবং অতিপ্রাকৃত গল্পের সম্ভার। আজকের গল্প বাগানবাড়ির আয়না। কাহিনীকার দেবচক্র। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। প্রফেসর ব্যানার্জি শেষটায় আর চোখের জল ধরে রাখতে পারলেন না। ভেতর থেকে বেরিয়ে আসা কান্না অবরুদ্ধ করে দিল তার কণ্ঠ। তাই হাত জোড় করে উপস্থিত সকলকে নমস্কার জানিয়ে গলা থেকে খুলে রাখা রজনীগন্ধার মালা ও পুষ্পস্তবক হাতে নিয়ে নেমে এলেন মঞ্চ থেকে। আজ কলেজে ছিল নবীনবরণ অনুষ্ঠান। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল কলেজ প্রাঙ্গণের মঞ্চটাকে। ছিল নবাগত ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে পুরাতনদের নানা রকম নাচ, গান ও অর্কেস্ট্রা সহযোগে আনন্দ অনুষ্ঠান। সেই আনন্দের মধ্যে ছোট্ট হলেও একটুও বেদনার ছোঁয়া লাগাতে দিতে রাজি হননি ফিজিক্সের প্রফেসর এস.এন. ব্যানার্জি। কিন্তু কেউ শোনেননি তার এই আপত্তির কথা। প্রিন্সিপাল, সহকর্মী বা ছাত্রছাত্রীদের কেউই। তিনি বলেছিলেন, আহা, এসবের কি দরকার? আমি তো আর আমার চাকুরি জীবন থেকে অবসর নিচ্ছি না রে বাবা। শুধুমাত্র এখানকার পাঠ চুকিয়ে চলে যাচ্ছি অন্য একটা কলেজে। কিন্তু কে কার কথা শোনে? আসলে প্রফেসর ব্যানার্জি বিজ্ঞানের সাধক হলেও আধিভৌতিক ও অলৌকিক কার্যকলাপ এবং ভূতত্ত্ব নিয়ে গবেষণা করতে ভালোবাসতেন। মৃত্যু পরবর্তী দশায় আত্মার পরিণতি ও প্ল্যানচেট বিষয়ে তার প্রচুর পড়াশুনোও ছিল। অনেক ছাত্রছাত্রীর অভিভাবক ও সহকর্মীদের অনুরোধে তাদের বাড়িতে বা কার্যক্ষেত্রে অনেক রহস্যজনক, অলৌকিক ও অপার্থিব ঘটনার কারণ অনুসন্ধান করে তার স্থায়ী সমাধানও করেছেন তিনি। সেই একটা কারণেও এই কয়েক বছরে তিনি হয়ে উঠেছিলেন সবার বড় আপন। তাই বিনা সম্বর্ধনায় তাকে ছাড়তে কেউই রাজি হল না। ডায়মন্ড হারবার নামটা ছোটবেলা থেকেই শুনে আসছেন প্রফেসর ব্যানার্জি, কিন্তু কোনোদিন তার আশা হয়ে ওঠেনি। তবে শেষ পর্যন্ত সেখানকার ফকির চাঁদ কলেজে বদলির সুবাদে সেটাও হয়ে গেল। শ্রীরামপুরের একটি সরকারি কোয়ার্টারেই ছিলেন তিনি, কিন্তু এখানে এত তাড়াতাড়ি তো আর তিনি সেটা পাবেন না। তাই আপাতত কলেজের কাছাকাছি কোনো একটা বাড়ি ভাড়া নেওয়াই ঠিক করলেন তিনি। প্রথম দিনেই কলেজে এসে প্রফেসর তার সহকর্মীদের বললেন একটা বাড়ি খুঁজে দেওয়ার জন্য। কথাটা শুনে কেউ কিছু বলার আগেই প্রফেসর বোস বলে উঠলেন, কলেজের কাছে ঠিক নয়, একটু দূরে অবশ্য একটা বাড়ি ভাড়া পাওয়া যেতে পারে। তবে প্রফেসর বোস মাঝপথে হোঁচট খেতেই প্রফেসর অধিকারী বললেন, আপনি কি ওই হুগলি নদী মানে গঙ্গার দিকে যেতে ওই কলেজ রোডের ধারে তৈরি নতুন বাড়িটার কথা বলছেন নাকি? প্রফেসর বোস ইতিবাচক ঘাড় নাড়ার সঙ্গে সঙ্গেই সবাই কেমন যেন অদ্ভুতভাবে ওর মুখের দিকে তাকাতে লাগলো। তবে কেউ কিছু বলল না। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা বাড়ি হলেই হবে, আমার কোনো অসুবিধে নেই বলে উঠলেন প্রফেসর ব্যানার্জি। কিন্তু আপনাদের মুখ দেখে আমার মনে হচ্ছে বাড়িটায় নিশ্চয়ই কোনো রকম সমস্যা আছে। প্রফেসর অধিকারী বললেন, আসলে ওটা একটা প্রায় 150 বছর আগে তৈরি হওয়া একটা বিশাল বড় বাগান বাড়ি ছিল। শরিকি ঝামেলার জন্য বহুদিন ধরেই ভগ্নপ্রায় জরাজীর্ণ অবস্থায় পড়েছিল বাড়িটা। এখনো গেলে আপনি দেখতে পাবেন সামনের দিকে মরচে ধরা লোহার গেটটা, ওটার ভেতরে গজিয়ে উঠেছে অনেক বন জঙ্গল। বাড়ির মালিকরা আজ হয়তো কেউ বেঁচে নেই, তবুও কিভাবে জানি না
কিছুদিন আগেই হয়তো কিছু স্থানীয় রাজনৈতিক পার্টির লোকের মদতে বাড়ির পিছন দিকটায় কিছু অংশ ভেঙে হঠাৎ তৈরি হয়েছে আধুনিকতায় মোড়া একটা বিশাল বাড়ি। প্রফেসর বোস বললেন, কিন্তু আশ্চর্যের বিষয়, অনেক চেষ্টা করেও বাড়িটাকে কোনো কাজেই ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না। বর্তমানে স্থানীয় কাউন্সিলরই বাড়িটার দেখভাল করেন। তিনি বহুবার চেষ্টা করেছেন বাড়িটাকে কোনো উৎসব অনুষ্ঠানে ভাড়া দিতে, কিন্তু প্রতিবারই সেই উৎসব অনুষ্ঠানের দিন কোনো না কোনো অঘটন ঘটে গিয়ে সেটা প্রায় বন্ধ হবার উপক্রম হয়। বিয়ে বাড়ির বা অন্য কোনো অনুষ্ঠান হলেই হঠাৎ করে মণ্ডপের কাপড়ে আগুন ধরে যাওয়া, তারপরে কাঁপতে কাঁপতে আলো নিভে যাওয়া বা ভয় পেয়ে কারুর জ্ঞান হারানো ইত্যাদি নানা রকম ঘটনা অহরহ ঘটতেই থাকে। তাই এখন ওটা প্রায় ফাঁকাই পড়ে আছে। প্রফেসর ব্যানার্জি হাত তুলে অভয় দিয়ে বললেন, আপনাদের কোনো চিন্তা নেই, আমার ভয় ডরটা একটু কমই আছে। আমি ওখানেই থেকে যাব। তাড়াতাড়ি যদি থাকার ব্যবস্থাটা একটু করে দিতে পারেন তো ভালো হয়। খুবই সুন্দর বাড়িটা, দেখে বোঝা যায় উৎসব অনুষ্ঠানের জন্যই বিশেষভাবে তৈরি করা। দোতলায় হল ঘরের পাশে অনেকগুলো ঘর, তার মধ্যে থেকেই একটা ঘর নির্দিষ্ট হলো প্রফেসর ব্যানার্জির থাকার জন্য। হলঘরটার চারিদিকে আধুনিক ডিজাইনের অনেকগুলো কাচের জানলা, আর তার মাঝে মাঝে বিভিন্ন আকারের আয়না দিয়ে খুব সুন্দর করে সাজানো। সেখানেই হয়তো সব উৎসব অনুষ্ঠানগুলো হয়, ভাবলেন প্রফেসর। ভালো করে চারদিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ একটা আয়নায় চোখ আটকে গেল তার। আয়নাটা ডিম্বাকৃতির, চারিদিকে মেহগিনি কাঠের অত্যন্ত সুন্দর কারুকার্য করা। ভালো করে দেখবার জন্য কাছে যেতেই চুম্বকের মতো কেমন যেন একটা আকর্ষণ অনুভব করে অবাক বিস্ময়ে তিনি তাকালেন ভবতোষ বাবুর দিকে। ভবতোষ বাবু হলেন স্থানীয় কাউন্সিলর, যিনি প্রফেসর ব্যানার্জিকে পৌঁছে দিতে গেছিলেন এই বাড়িটায়। তিনি বললেন, ওই একটা জিনিসই পুরনো বাগান বাড়িটা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি স্যার। ইঁদুর আর উইপোকার কল্যাণে বাকি আর কোনো কিছুই অবশিষ্ট ছিল না। ওটা ছাড়া আপনি যা কিছু দেখছেন সবই নতুন। সন্ধে হতেই বেরিয়ে পড়লেন প্রফেসর ব্যানার্জি। একটা হোটেলের সন্ধান করতে হবে রাতের খাবারের জন্য। কিছুদূর গিয়ে পেয়েও গেলেন সেটা, তবে তাকে হোটেল না বলে ছোট একটা খাবারের দোকান বলাই ভালো। রুটি তরকা খেতে খেতে দোকানের মালিক সঞ্জয় বাবুর সাথে আলাপ হলো তার। তিনি একজন ফিজিক্সের প্রফেসর, বদলি হয়ে এখানে এসেছেন শুনে ভদ্রলোক খুবই আনন্দিত হলেন, কিন্তু পরক্ষণেই ওই বাড়িটায় থাকবেন শুনে চমকে উঠে ভয়ার্ত কণ্ঠে বললেন, কিছুতেই থাকতে পারবেন না স্যার ওখানে। কখন যে কি অঘটন ঘটবে আপনি জানতেও পারবেন না। তারপর গলা নামিয়ে ফিসফিস করে বললেন, একবার ওখানে একটা ছোটোখাটো অনুষ্ঠানে কিছু খাবারের অর্ডার ছিল আমার। অনুষ্ঠান শেষে রাতে শরীরটা খারাপ থাকায় বাসনপত্র নিয়ে দোকানে না ফিরে ওখানেই থেকে গেলাম। রাতে এলো তেড়ে জ্বর। হলঘরের মেঝেতেই এক্ষণে শুয়ে পড়লাম। রাত তখন প্রায় 2-2:30 হবে। হঠাৎ মাথার কাছে একটা অস্বাভাবিক শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ ঘুরিয়ে মাথার দিকে তাকাতেই হাড় হিম করা দৃশ্য দেখতে পেলাম। ঠিক মাথার সামনেই এলো চুলে বসে রয়েছে একটা মেয়ে। ভালো করে তার মুখটা দেখা যাচ্ছে না। জ্বরের ঘোরে ভুল হয়েছে কিনা যাচাই করতে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছি সেই মূর্তিটার দিকে। একটু পরে ঘোর কাটতেই বুঝতে পারলাম আমার সামনে ভূতই বসে রয়েছে। শুকনো ভয়ার্ত কণ্ঠে কোনো রকম আওয়াজ বেরোচ্ছিল না। ধর্মর করে উঠে বসতেই দেখলাম মূর্তিটা উঠে গিয়ে ধীরে ধীরে ওই হলঘরের আয়নার মধ্যে অদৃশ্য হয়ে গেল।
কিভাবে যে দৌড়ে নিচে নেমে এসেছিলাম আমি নিজেও জানি না। শুনে একটা চিন্তার ভাঁজ পড়ল প্রফেসরের কপালে। কিছু না বলে একটু মৃদু হেসে বেরিয়ে এলেন তিনি, ধরলেন বাড়ির পথ। মনে মনে বেশ খানিকটা দ্বিধা দ্বন্দ্ব থাকলেও প্রায় এক সপ্তাহ পার হয়ে গেল, অথচ প্রফেসর ব্যানার্জির সঙ্গে বলার মতো সেরকম কিছুই ঘটল না। বহাল তবিয়তে তিনি রোজ নির্দিষ্ট সময়েই কলেজ যেতে লাগলেন। বরাবরের মতো সব সময় তার মুখে হাসিটি লেগেই থাকত। সহকর্মী বা হোটেল মালিক অযাচিতভাবে বাড়িটাতে তার নতুন কোনো ভৌতিক অভিজ্ঞতার বিষয়ে প্রশ্ন করলে হাসি মুখে বলতেন, এই আমার মতো পৈতেধারী জলজ্যান্ত খাঁটি ব্রাহ্মণকে দেখে আপনাদের ভূত পেতনিরা সব এলাকা ছেড়ে পালিয়েছে মশাই। বলেই হাহা করে অট্টহাস্য করে উঠতেন। কিন্তু প্রফেসর ব্যানার্জির মুখের হাসি বেশি দিন স্থায়ী হলো না। সেদিন কলেজ থেকে ফেরার সময়ই দেখলেন পশ্চিম আকাশে ঘন কালো মেঘ জমেছে। পড়ন্ত বিকেলে যেন রাতের আঁধার নেমেছে। কদিন ধরে যা গরম পড়েছে, ঝড় বৃষ্টি হবে নিশ্চয়। সঙ্গে ছাতা নেই, তাই হনন করে হেঁটে, বলতে গেলে প্রায় দৌড়েই বাড়ি ফিরলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। বাড়ির কাছাকাছি এসেই তুমুল ঝড় বৃষ্টির কবলে পড়লেন তিনি। ভিজে শরীরে হলঘরের আলোগুলো জেলে নিজের ঘরের দিকে পা বাড়ালেন তিনি। হঠাৎ মনে হলো একটা ছায়া যেন ঘরের এদিক থেকে ওদিকে চলে গেল। একটু এগিয়ে এদিক ওদিক দেখলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। ভাবলেন মনের ভুল। ঠিক তখনই একটা প্রচন্ড জোরে বজ্রপাতের সঙ্গে সঙ্গে হলঘরের লাইটগুলো অদ্ভুতভাবে কাঁপতে কাঁপতে গেল নিভে। আলো আধারের মধ্যে প্রফেসর ব্যানার্জি লক্ষ্য করলেন সেই ডিম্বাকৃতি আয়নাটার সামনে একটু একটু করে জমাট বাঁধছে ঘন কুয়াশা, আর তার মধ্যে অস্পষ্টভাবে ফুটে উঠছে একটি নারী মূর্তির অবয়ব। শুনতে পেলেন সেই ঝড় বৃষ্টির শব্দের মধ্যেও ভেসে আসছে নারী কণ্ঠে একটা চাপা কান্নার আওয়াজ। আতঙ্কিত হয়ে ভয়ার্ত স্বরে চিৎকার করে উঠলেন প্রফেসর, কে 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 ওখানে? ঠিক তখনই জমাট বাঁধা কুয়াশাকে যেন হঠাৎই চৌম্বকের মতো টেনে নিজের মধ্যে ঢুকিয়ে নিল সেই ডিম্বাকৃতি আয়না। চলে উঠল হলঘরের আলো। শরীরটা ভালো না থাকায় সেদিন আর খেতেই গেলেন না প্রফেসর ব্যানার্জি। একটু রাত হতেই শুয়ে পড়লেন, কিন্তু কিছুতেই ঘুম এলো না। আশ্চর্য একটা অনুভূতিতে ছেয়ে গেল তার দেহ মন। কেবলই মনে হতে লাগলো তার পাশে বিছানায় যেন কেউ শুয়ে আছে। একটু নড়াচড়া করলেই তার গায়ে গা ঢেকে যাবে। পাশ ফিরে দেখলেন বিছানা শূন্য। এরকমই একটা অস্বস্তি নিয়ে কতক্ষণ আর শুয়ে থাকা যায়? উঠে বসে বিছানা থেকে নামতে গেলেন তিনি, কিন্তু এ কি, মাটিতে তার পা ঠেকছে না কেন? প্রচন্ড ভয়ে আঁতকে উঠে দেখলেন খাট সমেত তিনি উঠে গেছেন বেশ কয়েক হাত ওপরে। গায়ের লোম খাড়া হয়ে উঠল তার। সারা শরীর বেয়ে নেমে গেল একটা হিমেল স্রোত। নিঃশ্বাস যেন ক্রমশ বন্ধ হয়ে আসছে তার। জ্ঞান হারালেন প্রফেসর। রবিবার বিকেলে প্রফেসর ব্যানার্জির আমন্ত্রণে সেই অভিশপ্ত হলঘরে এসে হাজির হয়েছেন কলেজের কয়েকজন প্রফেসর, স্থানীয় কাউন্সিলর ও পার্টি অফিসের কয়েকজন কর্মী। প্রফেসর ব্যানার্জি বলতে শুরু করলেন, প্রথম দিন হলঘরে এসে বহু পুরনো আয়নাটাকে দেখে এবং খেতে গিয়ে সঞ্জয় বাবুর অভিজ্ঞতা শুনে আমার একটু খটকা লাগে।
আপনারা হয়তো জানেন না, অবিশ্বাস্য হলেও আমেরিকার লুইজিয়ানায় সেন্ট ফ্রান্সভিলের মিটলস প্ল্যান্টেশনে রয়েছে এই ধরনের ভয়ঙ্কর ভুতুড়ে একটি আয়না। সেই আয়না এমনই ভয়ঙ্কর যে তা যে কোনো ভুতুড়ে গল্পকেও হার মানাবে। আমেরিকায় এই ভুতুড়ে আয়নাটি এতটাই জনপ্রিয়তা লাভ করে যে 2013 সালে এই আয়নাকে কেন্দ্র করে হলিউডে অকিউলাস নামে একটি ছবিও তৈরি হয়। স্থানীয়দের মতে সেখানে একটি বা দুটি নয়, অন্তত 10টি অতৃপ্ত আত্মা আটকে রয়েছে। শোনা যায় আজ অবধি ওই আয়নাটাকে একদিনের জন্যেও ঢেকে রাখা সম্ভব হয়নি। বারবার ঢেকে রাখা হলেও কোনো না কোনোভাবে তা বারবার সরে গেছে। প্রত্যক্ষদর্শীরা এজন্য অতৃপ্ত আত্মাদেরই দায়ী করেন। তারা মনে করেন এই আয়নার ভেতরে থাকা প্রেতাত্মারা সময় বুঝে যখনই বেরিয়ে আসে তখনই সরে যায় ওই আয়নার ঢাকা। অবাক বিস্ময়ে প্রফেসর ব্যানার্জির কথাগুলো শুনছিলেন সবাই। ঘর এমনই নিস্তব্ধ যে একটা পিন পড়লেও তার শব্দ পাওয়া যাবে। প্রফেসর আবার বলতে শুরু করলেন, শোনা যায় সারা উড্রপ নামে একজন ভদ্র মহিলা এবং তার 2 শিশু সন্তানের মৃত্যু হয় ওই বাড়িতে। তাদের মৃত্যুর পর কালা জাদুর প্রভাবে ঢাকা না দেওয়া আয়নাটায় তাদের প্রেতাত্মা নাকি আটকা পড়ে। তারপর থেকে প্রায়শই ওই আয়নাটার ওপর ফুটে ওঠে ছোট্ট শিশু দুটোর হাতের ছাপ। আবার কখনো কখনো এক অজানা বৃদ্ধ ভদ্রমহিলার চেহারাও ভেসে ওঠে ওই আয়নায়। এই ঘটনাটা জানা থাকায় প্রথম সন্দেহটা আমার তৈরি হয় হল ঘরের ওই ডিম্বাকৃতি আয়নাটাকে ঘিরে, এবং আমার ধারণাই যে সত্যি তার প্রমাণও আমি পেয়ে গেছি। এবার ভবতোষবাবুর দিকে তাকিয়ে প্রফেসর বললেন, এক্ষুনি বাগান বাড়ির পুরনো আয়নাটাকে আপনি এই বাড়ি থেকে সরিয়ে ফেলুন। ওটাকে কোনো সংগ্রহশালায় দিয়ে দিতে পারেন বা ভেঙে মাটির নিচে পুঁতে দিতে পারেন। আশা করি তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কথা শেষ করলেন প্রফেসর ব্যানার্জি। বাগানবাড়ির পুরনো ঘর থেকে খুলে নিয়ে আসা ভুতুড়ে তকমা পাওয়া ওই মূল্যবান আয়নাটা হয়তো রহস্যময় অতীতের অনেক অনেক দুঃখজনক, হৃদয় বিদারক, রক্তাক্ত ইতিহাসের সাক্ষী। সেটাতেও হয়তো না পাওয়ার বেদনা নিয়ে বন্দী হয়ে আছে কোনো কোনো অতৃপ্ত আত্মা, যাদের অভিশপ্ত জীবনের উপাখ্যান আমরা আর কোনোদিন জানতে পারবো না। মঙ্গলময় ঈশ্বরের কাছে কামনা করি তাদের আত্মার সদ্গতি। ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন আজকের গল্প বাগান বাড়ির আয়না। কাহিনীকার দেবচক্র, পাঠে অরিন্দম, অভিজিৎ, রক্তিম এবং সাম্য। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন, আবহ এবং প্রাচীর চিত্র ই ফ্ল্যাট স্টুডিও।